বাবা, রাত শ্বশুর বাড়িতে এটা কাউকে বলা উচিত না আমাদের। কালকে মেহমানদের কেউ যদি আমাদের কারোর সঙ্গে পরিচিত হতে চায়। মেজ ছেলে খালেদ তালুকদার বলল, আসলাম ঠিক বলেছে বাবা, আমাদের প্রেস্টিজিয়াস ইস্যু। তা না হলে অনেকেই মনে করবে তারা গরিব বলে আমরা উপেক্ষা করেছি। তাহলে যে মহান খেতাব আমাদের কপালে জুটেছে, শিখাকে বিয়ে করিয়ে এনে সেটা চাপা পড়ে যাবে কালকেই। জয়নুল একটু ভেবে বলল, ঠিক কইছিস। কে যাবে দাওয়াত দিতে তাদের? আমি আর মেজো ভাই বিকালে গিয়ে বলে আসব। কয়জন বলবো বাবা? বলল আসলাম। আচ্ছা, তারা যতজন আইতে চায় আসবো, তবে যাই না আসিস সেভাবে খাবারের পরিমাণ বাড়াইতে হইব। জয়নুলের বড় ছেলে রাশেক তালুকদার বলল, আব্বা, কালকের আয়োজন উপলক্ষে শেষখানায় কি থাকবে? দই না কোক? দই না ভাইয়া, সেকালে লাগে। জর্দা, ফিরনি ও কোক থাকবে। বলল তার ছোট ছেলে জামশেদ তালুকদার রাজ। জয়নুল বলল, আমার আব্বা যেটা বলছে সেটাই হবে। পাশের চেয়ার থেকে আদুরি বলল, ছোট ভাইয়ার মেনু আমার ভালো লেগেছে। ফিরনি আমার সেই টেস্ট লাগে, ইয়াম্মি। খায়রুল তালুকদারের ছেলে জুবায়ের অধিকার সুলভ ভঙ্গিতে বলল, বিষয়টা এমন, যার বিয়ে তার খবর নেই, পাড়া পুড়শির ঘুম নেই। রাজের বউকে এখনো দেখিনি, অথচ তার জন্য কাল বাড়িতে চেয়ারম্যান সাহেবও আসবে। কি কপাল নিয়ে এসে জন্মেছে ভাবা যায়। ডাইরেক্ট জমিদার ঘরের বধূ হয়ে গেল। যার বউ সেই তো এখনো দেখেনি। জুবায়ের ভাই, আবার তুমি? কাল সবাই দেখবে, ছোট ভাইয়া সহ আমাদের বিশিষ্ট জনকে। ব্যঙ্গ করে হেসে বলল আদুরি। আদুরির দিকে গরম চোখে চাইল জয়নুল। তুষ্ট ভাষায় বলল, মায়ের স্বভাব বাদ দিয়া বাপের স্বভাব হলো না কেন তোর? রাজ কিছু বলল না, গম্ভীর মুখে উঠে গেল চা শেষ করে। আদুরি একমাত্র বোন বলে সবার প্রিয়, কেউ কিছু বলে না তাকে, তাই বড় ঠোঁটকাটা স্বভাবের হয়েছে সে। সন্ধ্যা থেকে তালুকদার বাড়িতে কাজের ধুম লেগেছে, ঘরে বাইরে কারো ফুরসত নেই জিরোনোর। ছোট বড় সবাই কাজে হাত লাগিয়েছে, কেউ বসে নেই একমাত্র সুফিয়া বিবি ছাড়া। শরীর খারাপের ছুতোই নিজের কক্ষে শুয়ে আছে আরাম করে। বিষয়টা সবাই জানে, তবুও কেউ তাকে কিছু বলল না। আজ ভেজাল করা যাবে না, থাকুক নিজের মতো করে। একাধিক গরু, খাসি, রাজহাঁস, বড় বড় রুই, দেশি কই, গলদা চিংড়ি সব মিলে এলাহি কাণ্ড। দাওয়াত পেয়েছে গ্রামের গণ্যমান্য অনেকেই। সারা বাড়িতে লাইটিং করা হয়েছে। সদরের বড় হাট থেকে নামকরা বাবুর্চি আনা হয়েছে 10 জন। তারা তাদের কাজে মনোযোগ দিল। শিখার রুমে বসে থাকতে ইচ্ছে করছে না, তাকে ঘিরে এত বড় ব্যাপার স্যাপার। এটা তার কাছে অবিশ্বাস্য, অকল্পনীয় লাগছে। তার মনে হচ্ছে সে কোনো কল্প জগতে কিংবা রূপকথার রাজ্যে ঢুকে পড়েছে। এই বাড়ির কেউ এত বেশি ভালো, কেউ এত বেশি মন্দ কেন? কারো হেরে গলার আওয়াজে শিখা সম্বিত ফিরে পায়। একজন মুরব্বী গোছের নারী ঢুকলো তার রুমে, এসে সালাম দিল। কি গো জমিদারের বেটি, বৈশা বৈশা মাসি মারনি? হেসে লাহো, কামে হাত লাগাও। কে আপনি? সালাম দিয়ে নিচু স্বরে জানতে চাইল শিখা। ওই দেখো আমার বাড়ি, আমার মুল্লুক, আমার তাল্লুক, আমারে জিগাই আমি কে। আমি জাহানারা সুলতানা, তোমার একমাত্র ফুফু শাশুড়ি। জি ফুপু, চিনলাম। আহো, লম্বা কইরা ঘোমটা দাও মাথায়, তোমারে কাইল দেখাবো ঘরের সব পুরুষেরা। শিখা শাড়ির কুচিকে খানিক আলগা করে তুলে ধরে পায়ের গোড়ালি হতে। জাহানারার পায়ে পায়ে হেঁটে যায় রান্নাঘরের ভিতরে, আপন মনে বলে, এই বাড়ির কেউই কি নরম কইরা কথা কইতে পারে না? সবারই গলায় এত তেজ কেন? শিখা একটা কাঠের পিঁড়ি নিয়ে বসে। তার সামনে এক ঝুড়ি পেঁয়াজ ঢেলে দেয় কোনো এক নারী। শিখা মুখ তুলে চাইল তার দিকে। সে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি ডলি, তালুকদার ঘরের সেজ বিবি। চিন না রাখো ভালো কইরা। পেঁয়াজ কাটো, দুপুরে তো খুব কাম করতে চাইলা। দেখি কেমন কাজের মাইয়া তুমি, কতগুলা পেঁয়াজ কাটতে পারো দেখবো। আদুরি মুচকি হাসলো ডলির দিকে চেয়ে। দেশি পেঁয়াজ কাটতে কাটতে শিখার চোখ জ্বলতে শুরু করলো। বিরামহীনভাবে দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো দুগাল বেয়ে। সে জীবনেও একসঙ্গে এত পেঁয়াজ কাটেনি। এখানে সে নতুন বউ, তাই সংকোচে মানাও করতে পারেনি। শিখা একবার অসহায়ের মতো করে সবার দিকে চাইলো নজর বুলিয়ে। বুঝলো তার যা ও ননদ ইচ্ছে করে তাকে নাকানি জুবানি খাওয়ার জন্যই এই কাজ দিয়েছে। কাটা শেষ করে শিখা উঠে যায়। রাতে ভাত খেয়ে শুয়ে পড়ে এক আকাশ মন খারাপ নিয়ে। হেমন্তর মিঠে দুপুর, আকাশে ঝকঝকে রোদ উঠেছে। তালুকদার বাড়িতে মহোৎসব এবং রাজভোজ চলছে ধাপে ধাপে। ধনী গরিবের জন্য শ্রেণীভেদে আলাদা প্যান্ডেল করা হয়েছে। শিখার বাবার বাড়ি থেকে মাত্র 20 জন এসেছে। ঘটক ছেরু মিয়াও এসেছে। এর মধ্যে তার বড় বোন আলো ও তার স্বামী মতিনও রয়েছে।
তারা শিখার কাছে গিয়ে বলল, বইন তোরে রাজরানীর মতো লাগতাছে, কত বড় ঘরে বিয়া হইল তোর, আলহামদুলিল্লাহ। তোর শাশুড়ি ননদ কই, পরিচয় হমুর না? শিখা বোকা নয়, চালাকি করে তাদের বুঝ দিয়ে বলল, বুবু দুলাভাই আইজ থাক, তোমরা চইলা যাও। এত মাইসের মধ্যে কে কই আছে খুঁজা পাবা না, পরে অন্যদিন আসলে পরিচিত হইতে পারবা। ও সেটাও কথা, ভালোভাবে থাকি শিখা, আমরা গেলাম। বোনের মুখ দেখে শিখার অন্তরটা হুহু করে উঠল অজানা কোনো কারণেই। তারা শেষ বিকেলে চলে গেল। যাওয়ার সময় তালুকদার তাদের দাঁড় করালো। বাবুর্চিদের বলে কিছু বড় ওয়ান টাইম বক্সে সব খাবার দিয়ে দিল শিখার মায়ের জন্য। আলো আপ্লুত হয়ে গেল। শিখার শ্বশুরবাড়ির লোক এত ভালো, কোনো বড়াই করে চলে না এরা। তালুকদারের নির্দেশে আদুরি শিখাকে পার্লার থেকে সাজিয়ে এনেছে। শিখার বসার জন্য ছোট করে স্টেজ করা হয়েছে উঠোনের একপাশে। দামি ফোমের চেয়ারে শিখা উপবিষ্ট। পরনে ভারী দামি কাতান শাড়ি, গহনাও কম নয়। তার পিছনে বড় একটা স্ট্যান্ড ফ্যান অনবরত ঘুরে ঘুরে তাকে বাতাস দিয়ে যাচ্ছে, নয়তো ঘেমে সাজ নষ্ট হয়ে যেতে পারে। সবাই নানা উপহার সামগ্রী নিয়ে এসে শিখাকে দেখছে। সন্তুষ্টির চোখে সবাই বলাবলি করছে, তালুকদার সাহেব আসলে একখান বড় বোনের মা। গরিব ঘরের মেয়ে বিয়ে করাইছে বইলা লুকোচুরি করে নাই, সবাই রে জানাইছে ঢাকঢোল পিটাইয়া। খাওয়ারও কমতি নাই। তার দানের হাতরে আরো বরকতময় কইরা দেওক মালিক, ধনে মানে তারে ভাসায়া দেওক। বউ তো নয় যেন বেহেস্তের হুড়পড়ি। এবার ঘরের পুরুষদের পালা। জয়নুল তালুকদার একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শিখাকে। তার ছোট ভাইয়ের ছেলে জুবায়ের, নিজে 3 ছেলে ভাগিনা সীমান্ত। রাজ দূরে আড়ালে দাঁড়িয়ে এই প্রথম শিখাকে দেখছে। বিবশ চোখে চেয়ে বিড়বিড়িয়ে বলল, বালিকা তুমি রক্তিম গোলাপের কোমল পাপড়ি, তুমি ভোরের স্বচ্ছ শিশির কোনা, তোমার স্নিগ্ধতা ও পবিত্রতায় সিক্ত করো আমায়। তুমি রাজের বউ, রাজবধূ। রাজ দাঁড়িয়ে রইল, দেখলো শিখা, সবাইকে সালাম দিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো শিখার মুখ পানে চেয়ে রইল। মুরব্বীরা চলে গেল। জুবায়ের শিখাকে মাধুর্য মাখা কণ্ঠে বলল, আমি জুবায়ের, তোমার একমাত্র চাচাতো দেবর, মাত্র 2 দিনের বড় রাজ আমার। তোমাকে আমাদের পরিবারে পেয়ে আমি উচ্ছ্বসিত। সর্বদা তোমার কল্যাণ হোক বধূ। সীমান্ত শিখার গা ঘেঁষে দাঁড়ালো। শাড়ির এক প্রান্তে ধরে শিহরিত কণ্ঠে বলল, অমিত, আগে পরিচয় পর্ব সেরে ফেলেছি, দেবর হিসেবে একটু আদর দিও আমাকে। মুহূর্তে রাত সরে গেল। খানিক পরে সীমান্তকে চেনা এক ছেলে এসে বলল, রাজভাই আপনার এই পিছনের বাগানে ডাকতাছে। সীমান্ত উড়ু উড়ু মনে গেল রাজের সামনে। রক্তচক্ষু নিয়ে রাজ দাঁড়িয়ে আছে। সীমান্তর কলার চেপে ধরল। একটু পর বাদশাহ এসে ঘরে খবর দিল, সবাই আসেন, রাজভাই সীমান্ত ভাইরে লাত্তি উষ্টা মারতেছে কেন জানি। এই খবর পৌঁছে গেল শিখার কানে। শিখা সজোরে কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে নিয়ে ভীরু কণ্ঠে বলল গোপনে, ও আল্লাহ, উনি তো তাইলে সবার চাইতে বিপজ্জনক। আমার কি হইব? কোন ভুল হইলে আমারেও কি মারব উনি? ওনার সঙ্গে আমার সহসা দেখা না হোক। খবর শুনতে পাওয়া সবাই হাতের কাজ ফেলে হুড়মুড় করে বাগানের দিকে ছুটে গেল। কৌতূহল না দমাতে পেরে বাদশাও যেতে লাগলো তাদের সঙ্গে। আদুরি তাকে ধমকে উঠল, তুই আসছিস কেন? তোর কাজে মন দে। বাদশাহ তাদের গৃহ কর্মচারী। সে পা পিছিয়ে চলে এলো। সবাই গিয়ে দেখলো রাজবীর দর্পে দাঁড়িয়ে আছে। সীমান্ত তার সামনে দাঁড়িয়ে আছে। দুজনার মুখশ্রী খ্যাপাটে। রাজ বিরক্ত হলো। সবাই কেন এলেন? সার্কাস হচ্ছে নাকি এখানে? তার 2 ভাবি ও মতির মা চলে গেল। কেবল আদুরি, সুফিয়া বিবি ও জাহানারা রইল। ছেলেকে গিয়ে জড়িয়ে ধরলো জাহানারা প্রায় কান্না জড়িত স্বরে, কি হয়েছে রাজ? তুই নাকি ওরে লাথি উষ্টা মারতেছিস? কি ভুল করছে তোর ভাই? রাজ কিছু বলার আগে তার মা গিয়ে ভাগিনাকে ধরল। আদ্র কণ্ঠে রাজকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওরে ছোটবেলা থেকে আমি কত মহব্বত করি, এর জন্য তোর ফুপু আমার সুফিয়ার দিয়া তার নাম রাখলো সীমান্ত। আজ এমন দিনে তুই আমার ভাইগনার গায়ে হাত দিলি কেন? আপনার মহব্বতে সীমান্তকে জিজ্ঞাসা করেন কেন তার গায়ে হাত তুলেছে। বাঁকাস্বরে বাক্যটি আউড়ে ভারী ভারী পা ফেলে চলে গেল রাজ। জাহানারা ছেলের গায়ে হাত বুলিয়ে পড়ল, বেশি লাগছে বাপ। না মা, লাগে নাই। সীমান্তকে জাহানারা ও সুফিয়া জড়িয়ে ধরল। কি হয়েছে কবি তো? সীমান্ত আক্রোশে ফেটে পড়ছে। গমগমে স্বরে বলল, হ্যাঁ ক বাপ। সীমান্ত ভাইয়া বলল, এখানে নয়, ঘরে আয়, সবার সামনেই বলবো। সবাই বাড়ির অন্দরে চলে গেল। রান্নাঘরের উঠোনে গিয়ে থামল।
সীমান্ত তিন মামাতো ও ভাইয়ের বউকে জড়ো করলো। পাশে দাঁড়িয়ে আছে সুফিয়া, তার মা জাহানারা, আদুরি। রাজ মামাতো ভাবিদের দিকে আঙ্গুল তুলে বলল, ভাবি আমি তোমাদের সঙ্গে ফাজলামি করি না। মা, মামি, মিতার মা, খালা ভাইয়াদের সামনে করি না দুষ্টুমি। হ্যাঁ কইস, তো কি হইছেটা কি? কখনো খারাপ কিছু দেখেছো আমার মাঝে? ওই না তো। রাজভাই আমার গলা চেপে ধরে চড় মেরে শাসালো আমাকে। আমি নাকি ওনার বইয়ের সঙ্গে ইয়ার্কি করার চেষ্টা করেছি। তুমি কি করছো সীমান্ত ভাইয়া? ছোট ভাইয়া এমনি তোমাকে চড় মারবে কেন? উনি নাকি দেখেছে আমি তার বইয়ের চুলে হাত দিয়েছি, শাড়ির আঁচলে হাত দিয়েছি। ভাইয়া মিথ্যা বলছে? তুমি শিখার চুলে আঁচলে হাত দাওনি? দিয়েছি মজা করি। মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে নাকি? সামান্য একটু নিচু ঘরের পুচকি মেয়ের জন্য আমি চড় খেলাম? এর প্রতিশোধ আমি নিবই। সবাইকে জানিয়ে রাখলাম। এই আম্মা, আমি বাড়ি চলে গেলাম, থাকো তুমি তোমার বাপের বাড়ি। সীমান্ত তার মোটর বাইক চালিয়ে চুল উড়িয়ে চলে গেল। চেষ্টা করেও তাকে আটকানো গেল না। সবাই হতবিহ্বল হয়ে গেল শুনে। এত মামুলি বিষয়ের জন্য রাজ আপন ফুফাতো ভাইয়ের গায়ে হাত তুলতে পারলো? এটা কোন কথা? গায়ে হাত দেয় নাই, হাত ধরে নাই, কিচ্ছু না। চুল আর শাড়িতে তার হাত লাগলো বলে এই কাহিনী? এই দেখি লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল। জাহানারা রেগে আগুন, ঝাঁঝালো স্বরে বলল, ভাবি, এটার বিশ্বাস চাই আমি। বিয়া বাড়ির খাওয়ান রেখা আমার ছেলে সইলা গেল, কেমন লাগে কন তো? কে করবে ছোট মেয়ার বিচার? আদুরি বলল, সেইটাই, কে তাকে কি বলার সাহস রাখে? সুফিয়া বিবি ফুঁসে উঠছে, উগ্র কণ্ঠে বলল, বুঝান, মন বেজার কইরেন না, আমি এর একটা বিহিত করমই, কিন্তু ভাবতাছি অন্য কথা। কি আম্মা? পরে কইতাছি, আজকের ঝামেলা মিটুক আগে। আমার মাথা চক্কর মারতাছে। ফুলবানুরে ক আমারে লাল চিনি দিয়া এক গ্লাস কাগজি লেবুর শরবত বানাই দিতে। ফুলবানু হাতের কাজ রেখে উঠে যায়। গাছ থেকে তাজা একটা কাগজি লেবু ছিঁড়ে নেয়। ঠান্ডা পানি দিয়ে ঝটপট শরবত বানিয়ে সুফিয়াকে দেয়। সুফিয়া জল চৌকিটা টেনে আতাফল গাছের ছায়ায় বসলো। আস্তে আস্তে লেবুর শরবত খেতে লাগলো অসহিষ্ণু মেজাজে। বিকেল ফুরিয়ে আসছে, বাইরের অতিথিরা সবাই চলে গিয়েছে। সবাই বাড়ির কাজ গোছানোয় হাত লাগালো। জয়নুল আদুরিকে আদেশ দিয়ে বলল, আম্মা, বধুরে ঘরে নিয়ে যাও, স্টেজে আর বসে থাকানোর কাম নাই। আব্বা, উপহারগুলো কার রুমে রাখবো? মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়েও পারল না জয়নুল তালুকদার। সুফিয়া বিবির পা পড়ল বড় উঠানে, থমথমে গলায় বলল, এই মাইয়া, তোর বাপে কি জানে এইসবের? ঘর অন্দরের রাজত্ব আমার, আমি রাজবিবি। উপহার সামগ্রী সব আমার রুমে নিয়ে রাখ। আর হের হাতের মুঠি খুইল্লা দেখ কত টাকা পাইছে। সোনা পাতি কিছু পাইছেনি। জয়নুল তালুকদার মলিন মুখে চলে গেল অন্য কাজের দিকে। সুফিয়া বিবি তেতে আছে, ঘাটানো যাবে না এখন, সময় হোক। সুফিয়া নিজের রুমে গিয়ে শাহী স্টাইলে বসলো পানির বাটা নিয়ে। জাহানারা উঠোনে এসে বলল, উপহারের লিস্ট কার কাছে? তাইলেই বুঝে যাইব কে কি দিল। ঠিক কইছেন ফুপুজান, চাইলেই সরাতে পারবো না সে, নয়তো ছোট লোকে ছোট নজর থাকেই। তিরস্কার করে বলল রাজের মেজভাবি সুমনা। শিখা চকিতে চাইল তার মুখ পানে। স্টেজে বসা থেকে সে সবার কথাই শুনতে পেল। সুমনা গজগজ করে বলে উঠল, অমন সাইয়া কাম নাই সখী, আমার পদ অনেক ভারী। 2 সন্তানের মা আমি, এক ছেলে এক মেয়ে, 2টাই দিচ্ছে আল্লাহ আমারে। রাজের বড় ভাই রাশেদ নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল। সবার কথা তার কর্ণগোচর হলো। সে জানালার ফাঁকে মুখ রেখে বলল, বাড়িতে নতুন বউ আসার সঙ্গে সঙ্গে বাবার কদর্য রূপ প্রকাশ হইতেছে মনে হয়। আপনারা মনে হয় বেশি ভালো মানুষ ভাইজান। এই ভিতরে কি ঘটছে জানেন কিছু? জানি না। আরাম করেন, পরে শুনবেন। রাশেদ ঘুমিয়ে পড়ল ছোট ভাইয়ের বউয়ের কথায় পাত্তা না দিয়ে। আদুরি, ডলি, জ্যোৎস্না মিলে সব উপহার সামগ্রী সুফিয়ার রুমের পালঙ্কের উপর রাখলো। আদুরি শিখার হাত খুলে টাকা ও সোনার আংটিগুলো নিয়ে নিল। তাতে শিখা কিছুই মনে করেনি। আদুরি শিখাকে নির্দেশ দিল ঘরে চলে আসতে। শুরু থেকেই সবাই রুক্ষ আচরণ করছে শিখার সঙ্গে, এখন সেটা দ্বিগুণ হয়ে গিয়েছে। সীমান্ত তার জন্যে চড় খেলো বলে। শিখা সাবধানে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ভারী শাড়ির জন্য ইজিভাবে পা ফেলতে পারছে না। পেটিকোট সহ শাড়ির কুচি পায়ের ভাঁজে আটকে সে উপর হয়ে পড়ে গেল। আম্মাগো বলে ভয়ে যন্ত্রণায় কুকিয়ে উঠল। জ্যোৎস্না দৌড়ে এসে তাকে ধরে উঠালো। মতির মা ফুলবানিও এগিয়ে এলো। শিখাকে তার থাকার রুমে নিয়ে গেল তারা ধরাধরি করে। শিখার পায়ের গোড়ালি ধীরে ধীরে ফুলে যাচ্ছে। শিখার পায়ের পাতাকে
বরফ পানিতে চুবিয়ে রাখলো জ্যোৎস্না। তার মা নিজের অভিজ্ঞতার ঘরোয়া টোটকা প্রয়োগ করলো শিখার পায়ে। হলুদ ফিটকারি মিক্স করে পুরোনো কাপড় দিয়ে পা পেঁচিয়ে বেঁধে রাখলো। শিখা বসে আছে চুপটি করে। মা নুরিকে তার ভীষণ মনে পড়ছে। কিছুক্ষণের ভেতরে উঠানে শিখার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার বিষয়টা চাওয়ার হয়ে গেল। সবাই আফসোসের বদলে ঠাট্টা শুরু করলো। এই দেখি পুরাই আনাড়ি, কাঁচা বাঁশ, হাঁটতেও পারে না। কেবল চামড়া সাদা হইলে হয়? বিলাই কুত্তারও তো চামড়া সাদা। কুত্তা ঘেউ ঘেউ আর বিলাই মেয় মেয় ছাড়া আর কি করতে পারে? সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে জয়নুল তালুকদার ফার্মেসিতে বলে শিখার পায়ের ব্যথার জন্য ট্যাবলেট এনে দিল। শিখাকে দেখে মাথায় হাত বুলিয়ে দিল, আশীর্বাদ করলো। সবাই হুড়মুড় করে সুফিয়া বিবির রুমে একত্রিত হলো। তার 3 ছেলের বউ ননদ জাহানারা, ছোট যা আমেনা বেগম ও তার মা হারিসা খাতুনও উপস্থিত আছে। লিস্ট দেখে দেখে উপহারগুলো বাছাই করলো সবাই। সুফিয়া বিবি নিজের মর্জি মতো সবাইকে যা দেওয়ার দিল। ছোট যাকে সুন্দর দেখে একটা শাড়ি দিল। নে ধর পরিস, পছন্দ হয়েছে তোর? পছন্দ হয়েছে ভাবি। নরম হেসে বলল খায়রুল তালুকদারের স্ত্রী আমেনা বেগম। আর একটু জুৎসই শাড়ি সুফিয়া বিবি জুবায়েরের নানির দিকে এগিয়ে দিল। ওই গো ধলা বেডি, নেন, এটা আপনারে মানাইব, আবার বিয়া দেওয়ান যাইব। আদুরি হেসে বলল, নানুরে জুবায়ের ভাইয়া ও সীমান্ত ভাইয়ার সাথে বিয়ে দেব। শাদি মোবারকবাদ। আমার 4 ভাই তো বিয়ে করে ফেললো নাকি, বলো হারিসা খাতুন? হারিসা খাতুন কিছু বলল না। ঘোলাটে শান্ত চোখে আদুরির দিকে মুখ তুলে চাইল। সুফিয়া বিবি টাকাগুলো নিজের আঁচলের কোনায় বেঁধে নিল। আংটি 7টা। জাহানারা 3 বউ মেয়ে ও নিজে ভাগ করে নিল। বাকি একটা আংটি শিখার জন্য রেখে দিল, তাও না পারতে, নয়তো সবার কথা সম্মুখীন হতে হবে। রাতে খাওয়ার পরে ট্যাবলেট খেয়ে শিখা ঘুমিয়ে পড়ল। ক্লান্তিতে ভারী ঘুম নেমে এলো তার আঁখি কোণে। গভীর নির্জন নিশুতি রাত। একজন আগন্তুক শিখার রুমে প্রবেশ করলো খুব সন্তর্পণে। শিখার পায়ের নিকট বসলো। ধবধবে সরু পায়ের গোড়ালির অংশ উদাম করে নিল। কিছু মলম আঙ্গুলে নিয়ে লাগিয়ে দিল যত্ন করে। শিখা বেঘরে ঘুমাচ্ছে অচেতন হয়ে। ঘুমন্ত শিখার মুখখানা তাকে নেশাতুর করে চলেছে। ভীষণ ইচ্ছে করছে তার মায়াবী বদনখানিতে নিজের হাতের উষ্ণ পরশ বুলিয়ে দিতে, কিন্তু সে চাইলেও এর বেশি ছুতে পারছে না শিখাকে। নিষেধ আছে, কঠিন নিষেধ। আগন্তুক মলমটি রেখে চলে যায়। কাক ডাকা ভোরে শিখার ঘুম ভেঙে যায়। মলমটি তার চোখে পড়ল। সে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো। পায়ে হাত দিয়ে ব্যথা অনুভব করতে গেলেই দেখলো মলম শুকিয়ে লেগে আছে পায়ে। শিখা বিস্মিত হলো। কে আনলো মলম? কে তার পায়ে লাগিয়ে দিল মলম? এই বাড়িতে তাকে ভালোবাসার কেউ আছে নাকি? জ্যোৎস্না ঘর ঝাড়ু দিতে এলে সে মলমটি দেখিয়ে তাকে বলল, এই মলম কে আনলো জানেন? আমার পায়ে কে লাগিয়ে দিল? ও মা, কন কি? কে করলো এই কাম? গায়েবী কাণ্ড মনে হইতাছে। জ্যোৎস্না ঝাড়ু রেখে মলমটি নিয়ে বের হয়ে গেল। সবাইকে জানালো। শুনে তালুকদারের সেজ ছেলের বউ ডলি বলল, আমি জানি কে মলম কিনে আনলো, কে তার গায়ে লাগিয়ে দিল। অন্যরা তার দিকে তাকিয়ে রইল বিভ্রান্তি চোখে। বড় বউ রানী বলল, কে আনলো, কে লাগাইলো? কে আবার? আমাদের রাজ সাহেব। তুই কেমনে জানোস? কমন সেন্স ভাবি। যেখানে তাহার বিবির চুল শাড়ি ধরলো বলে তিনি সীমান্তর গায়ে হাত তুলল, সেখানে ঠ্যাং মুচকে গেল তার বিবির, সে চুপ করে থাকবে? কস কি তুই? নাও হইতে পারে। কইলাম তো, আবার কি না হইব? তাইলে কি নিশিরাতে আপনি গিয়া মলম লাগাইছেন? মিলাইয়া নিবেন পরে। বউর গান না পাইতেই এত উতলানো দরদ? আল্লাহ গো, এটা তো অসুবিধার কথা। ভাবুকের মতো মুখ তুলে বলল রানী। জ্যোৎস্না ডলির উদ্দেশ্যে বলল, সাইজা ভাবি কি বেরোন বাবা? ডলি গর্বের সুরে বলল, দেখতে হবে না আমাকে। তালুকদার ঘরের সবচেয়ে বেশি পড়াশোনা করা বউ আমি। ম্যাট্রিক পাস। বিয়া না হইলে কলেজ পাসও দিতাম। রানী অন্যদিকে চলে গেল ডলির কথা না শোনার ভান করে। ডলি বরাবরই তাদের সঙ্গে এভাবে কথা বলে, আর সয় না। জ্যোৎস্না বলল, রাজভাইয়ের বউ কয় ক্লাস পাস ভাবি? উনি বিয়া পাস, আর কোনো পাস লাগবে না। টিপ্পনি করে কথাটা বলল আদুরি। ডলি হেসে উঠল, বলল, তিনি অধ্যয়ন করিলে সামনের বছর আমার সমান হইবে, নয়তো নিচেই পিছেই পড়িয়া রইবে। শিখার উদ্দেশ্যে ডলির ঠাট্টা করা বলা বাক্যটি শুনে আদুরিও বিদ্রুপের হাসি হাসল। সে জ্যোৎস্নাকে বলল, মলম আমার কাছে দে, তুই তোর কাজে যা। আর শোন, শিখা জিজ্ঞেস করলে বলবি তোর মা রাতে তোর পায়ে মলম লাগিয়ে দিয়েছে। কি মনে থাকবে?
তোর মাকে গিয়ে এটা শিখিয়ে দে, যা। জ্যোৎস্না মলমটা দিয়ে দিল আদুরির হাতে, মাথা হেলিয়ে সম্মতি জ্ঞাপন করলো এবং চলে গেল। সুফিয়া বিবি এতক্ষণ নিজের রুম থেকে সব কথাই শুনতে পেল। আদুরিকে ডেকে বলল, ঠিক করছস, এই না হইলো আমার যোগ্য মাইয়া। মতির মা তারে বিকাল বেলায় সেবা যত্ন করলো, রাতের বেলাও মতির মা লুকাইয়া তারে মলম লাগাই দিতে পারে। সে তার মাইয়া জোছনার বয়সী, ওই মাইয়া যদি জানে জামাই রাইতে আইসা তার পায়ে মলম লাগাই দিছে, তাইলে তার পাওয়ার বাইরে যাইব। সেইটাই। মতির মা চাচির কথাই এখন তাকে বল গিয়ে। রাজের বউরে মলম দিয়ে এদিকে আয়, কথা আছে। ধর, আংটিটাও দিয়ে আয়, নইলে পাঁচ কথা শুরু হইব। তোর পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ আপু, কমছে আলহামদুলিল্লাহ। নাও মলম রাখো। এটা রাতে মতির মা চাচি এসে তোমার পায়ে লাগিয়ে দিল, তুমি ঘুমিয়েছিলে বলে বলতে পারোনি। এই আংটিটা নাও, আম্মা দিয়েছে কালকের উপহারে, সবার ভাগে একটা করেই পড়েছে। শিখার মুখ উজ্জ্বল হয়ে উঠল মতির মায়ের কথা শুনে। যাক, এই বাড়িতে এমন কেউ আছে যে তাকে মেয়ের মতো মমতায় যত্নে আগলে রাখবে। হোক না তিনি এদের কাজের মানুষ তো এই তো শ্রেষ্ঠ পরিচয়। তার মনটা আর্দ্র হয়ে উঠল মতির মায়ের জন্যে। ইচ্ছে করছে এখনই গিয়ে ওনার পায়ের ধুলো মাথায় নিতে। মলমটা লাগিয়ে দেওয়ার পর হতে পায়ের ব্যথার অনেকখানি উপশম হয়েছে। আপু, আমাদের বাড়ি কবে যাবো? কে নিয়ে যাইব আমারে? সলজ্জ কণ্ঠে বলল শিখা। এটা আমি জানি না, মনে হয় ভাইয়া নিয়ে যাবে তোমাকে। আমি আব্বাকে বলবো। শিখার সারা মুখে খুশির ঝিলিক উদ্ভাসিত হলো বাবার বাড়ি যাওয়ার শুনে। আদুরি মায়ের রুমে এসে শিখার যাওয়ার কথা বলল। সুফিয়া বিবি বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।